শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতে চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ সোল আপ সংবাদ শিরোনাম। সিলেট এমসি কলেজে ধর্ষণ ঘটনায় দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ, ছাত্রলীগ নেতা সহ 9 জনের বিরুদ্ধে মামলা। এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে অনিয়ম ও বিশৃঙ্খলার প্রতিবাদে সৌদি প্রবাসীদের আজও বিক্ষোভ, কালোবাজারির অভিযোগ। অনিয়মের অভিযোগে পাবনা 4 আসনের উপনির্বাচনের ভোট বাতিল দাবি বিএনপির। নির্বাচন সুষ্ঠু হয়েছে বললেন আওয়ামী লীগ প্রার্থী। করোনাকালে হৃদরোগ বিষয়ে সচেতনতায় বিশেষজ্ঞদের তাগিদ, বিশ্ব হার্ট দিবস ঘিরে ভার্চুয়াল পরিসরে গোলটেবিল বৈঠক। এবং ইলিশ আহরণ বাড়ছে ইলিশ নিয়ে স্বপ্ন ও আফসোস, আগামীর পথে আমাদের দৌড় কত দূর। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সমাজ সংস্কারক, লেখক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 জন্মবার্ষিকীর খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। সিলেট এমসি কলেজে বেড়াতে যাওয়া তরুণীকে গণধর্ষণ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। ছাত্রলীগ নেতা সাইফুর সহ 6 জনের নাম উল্লেখ করে 9 জনের বিরুদ্ধে করা মামলায় আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সাথে এমসি কলেজের হোস্টেল এলাকায় নিজেদের গাড়িতে করে বেড়াতে যায় এক দম্পতি। সে সময় ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে সাইফুর সহ বেশ কয়েকজন তাদের ঘিরে ফেলে। একটি গ্রুপ তরুণীকে নিয়ে যায়, আরেকটি গ্রুপ তার স্বামীকে আটকে রাখে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। সকালে 9 জনকে আসামি করে ধর্ষণের শিকার তরুণীর স্বামী মামলা করেন। পুলিশের পক্ষ থেকে যাবতীয় প্রাথমিক যা করণীয় তদন্তের ক্ষেত্রে সবকিছু করা হয়েছে এবং সামনে যা যা করণীয় সবই করা হবে। এটা এখনো হয়নি, চেষ্টা আছে এবং আমরা লোকেশন নিয়ে তারপর ব্যবস্থা নেব। আসামিদের 3 জন বহিরাগত বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ। এরকম নাম যারা আসছে কয়েকজনের, এর মধ্যে একজন ছাত্র মাহবুজুর রহমানের শুধুমাত্র আমাদের এমসি কলেজের আবাসিক ছাত্র, আর বাকি যারা আছে তারা আবাসিক ছাত্র নয়। কেউ কেউ বহিরাগত এবং কেউ কেউ আগে পাশ করে বের হয়েছে, কেউ 1 বছর আগে বা আরও আগে পাশ করে বের হয়ে চলে। হাজব্যান্ড ওয়াইফ তারা ছিল, তাদেরকে ধরে নিয়ে গেছে, নিয়ে কলেজে এই মেয়েটার সম্মানহানি করছে কলেজের হোস্টেলে ভিতরে। এটা লাইট এর মধ্যেও লাগাইছে আমি, তারপরে তো থাকে না, অনেক সময় মেনটেন হচ্ছে না, কারণ হোস্টেলের ছাত্ররা বেসিক্যালি নাই, এরা থাকে যারা এটা লুকায় ছাপায় থাকে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এমসি কলেজের ছাত্র হিসাবে আজকে আমরা খুবই লজ্জিত, মর্মাহত, বাকরুদ্ধ, এমন ঘৃণিত অপরাধ। এটা আমাদের হৃদয়ে আঘাত লেগেছে। আমরা কোনোদিন কল্পনাও করিনি যেটাকে ধর্ষণ স্থান হিসেবে চিহ্নিত করা হবে। ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ কমিটি করেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন সৌদি প্রবাসী টিকিট প্রত্যাশীরা। সকালের রাস্তা বন্ধ করে কারওয়ান বাজার এলাকার সোনারগাঁও মোড়ে অবস্থান নেন তারা। ভিসার মেয়াদ বাড়িয়ে এনে 4 অক্টোবর টিকিট সংগ্রহ করার আহ্বান জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। আফরোজা হাসির রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে শনিবার সকালে 3য় দিনের মতো টিকিট বিক্রি শুরু হয়। পূর্ব নির্ধারিত 550টি টিকিট দেওয়ার কথা থাকলেও কয়েক হাজার সৌদি প্রবাসী টিকিটের জন্য ভিড় করেন। সে সময় কালোবাজারে টিকিট বিক্রি সহ টোকেন দেয়ায় অনিয়মের অভিযোগ আনেন টিকিট প্রত্যাশীরা। বিক্ষুব্ধরা এক পর্যায়ে সড়ক আটকে দেয়। দেখেন, এটা একটু ছেলেপেলে থুই আমরা কোন দূর উদ্দেশ্যে যাব? এখানে তো অশান্তির লেগে যাব, অশান্তি আমাকে ইচ্ছে। আমরা গরিব
অথচ লেখাপড়া না বেশি, এই কারণে আমরা বাসা বাড়িতে কাম করতে যাচ্ছি। প্রতিদিন আসতেছি যাইতেছি, কোনো সঠিক উত্তর পাচ্ছি না। এগুলো কালোবাজারি টিকিট, কালোবাজারি ওই টোকেন এখানে বিক্রি হওয়ার কারণে আমাদের আজকে আমাদের ভোগান্তি। আমরা যারা আগে আসছি আমাদেরকে আগে নেই, যারা পিছনে আসছে তাদেরকে পিছনে নেই, এভাবে পর্যায়ক্রমে সব লোক নেই। সরকারের কর্মকর্তা আরো বাড়ায়, আরো কাজটা দ্রুতভাবে চালাক, যেহেতু আমাদের সময় কম। ছুটি জিনিসটা যে আগে যেরকম অটোমেটিক দেওয়া হইতো, অটোমেটিক দেওয়া হোক। আবার ওই ছুটি বাড়াইবার লেগে ওই যে এম্বাসিতে যাওয়ার লাগবো, তাইলে আরেক ঝামেলা। এন্দা টোকন লমু, এন্দা আবার যাবো ছুটি বাড়াইতে দেওয়া যাবে, এন্দা আনতে গিয়ে এন্দা বাতিল হয়ে যাবো। যারা টিকিটের টোকেন পাননি তাদেরকে 4 অক্টোবর দেয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। সিরিয়াল নাম্বার যারা নতুন পাননি, আমরা সেটা 4 তারিখই দিব। 4 তারিখে 4 অক্টোবর এর মধ্যে যদি যাদের ভিসা শেষ হয়ে যায়, আপনারা এমবিসিতে ভিসা এক্সটেনশন করিয়ে আমাদের কাছে আসবেন। ভিসা এক্সটেনশন না করিয়ে আমাদের কাছে এসে কোনো, আমরা শুধু টিকিট দিতে পারি, টিকিট দিলাম আপনি যেতে পারবেন না। সুতরাং আপনাদের সবাই যেতে পারবেন, সবার ভিসা এক্সটেনশন হবে। রিটার্ন টিকিট করা থাকলে তাদেরকে বিনামূল্যে টিকিট দেয়া হবে বলেও জানিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে আজ রাতে ভার্চুয়াল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত ৮টায় এবং নিউ ইয়র্ক সময় সকাল 10টায় জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদে তার পূর্ব নির্ধারিত রেকর্ড করা ভাষণ দেবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করে প্রতি বছরের মতো এ বছরও তিনি বাংলায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী তার ভাষণে কোভিড-19 সংক্রমণ, রোহিঙ্গা সংকট ও জলবায়ু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। বিশ্বজুড়ে কোভিড-19 সংক্রমণের কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্ব নেতারা সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে অংশ নিচ্ছেন। কম ভোটার উপস্থিতিতে পাবনা 4 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে প্রাথমিক ফল ঘোষণা। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে অনিয়মের অভিযোগ করে ভোট বাতিলের দাবি করেছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়েছে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 36 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু ৫,১২৯ জনের। মৃত্যুর হার ১.43। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২,৬৮,৭৭৭। সুস্থতার হার ৭৫.10। মোট আক্রান্ত হয়েছেন ৩,৫৭,৮৭৩ জন। নমুনা সংগ্রহ হয়েছে ১০,৬৮০ এবং পরীক্ষা হয়েছে ১০,৭৬৫। এই সময় শনাক্ত ১,১০৬ এবং শনাক্তের হার 10.27। করোনাকালে অন্যান্য সচেতনতার পাশাপাশি হার্টের বিভিন্ন রোগ বিষয়ে আরও বেশি সতর্ক থাকার তাগিদ দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাস্কুলার প্রিভেনশনসের আয়োজনে যুগান্তর চ্যানেল আই ভার্চুয়াল গোল টেবিল বৈঠকে হৃদরোগ প্রতিরোধ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। লাইলা নওশিনের রিপোর্ট। ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস ঘিরে অনলাইনে গোল টেবিল বৈঠকে হৃদরোগের প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। এটা যতক্ষণ সচেতন থাকি ততক্ষণ আমরা বেঁচে থাকি। বক্তারা বলেন, সরকারের সচেতন কার্যক্রম ও সাধারণ মানুষের সতর্কতাই হৃদরোগের ঝুঁকি ও এর বিস্তার কমাতে পারে। বেশিরভাগ হার্ট অ্যাটাক বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের হয়েছে বা দিন দিন যাদের বেশি খারাপের দিকে যাচ্ছে, তারা ভবিষ্যতে সম্ভবত কোনোদিনই নর্মাল লাইফে নর্মাল কার্যক্রম হতে পারবেন বলে মনে হয় না। মানুষের অ্যাওয়ারনেস ক্রিয়েশন এবং সরকারের পলিসি চেঞ্জ, এই দুটো ব্যাপারেই সরকার একা কিছু করাটা খুব ডিফিকাল্ট। এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার, বিশেষ করে সিভিল সোসাইটির। 7 বিলিয়ন মানুষের মধ্যে 2 বিলিয়ন আপনার মানুষ হচ্ছে ওবিস বা ওভারওয়েট আছে। আমাদের উই নিড টু ফোকাস অন আওয়ার ইয়াং চিলড্রেন। যদিও এখন অ্যাক্টিভিটিটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে কার্ডিওভাস্কুলার মানে কোভিড-19 এর সময়, তবুও বাসার ভিতরে বা যেভাবে হোক উই হ্যাভ টু ম্যাক্সিমাইজ আওয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। করোনাকালে হৃদরোগের ঝুঁকি কমানো ও রোগ প্রতিরোধ নিয়েও আলোচনা করেন দেশ বিদেশের হৃদরোগ বিশেষজ্ঞরা। হৃদরোগী যারা আছে তারা কোভিড-19 আক্রান্ত হলে তাদের আশঙ্কা বেশি, যেমন ঠিক তেমনি কোভিড-19 কিন্তু কিছু কিছু কার্ডিওভাস্কুলার ডিজিজ
শরীরে সৃষ্টি করছে। এই সকল মানুষের কোমরবিডিটিস এর প্রবলেম রয়েছে, যেমন হার্ট পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট, ব্লাড প্রেশারের পেশেন্ট, তাদের কিন্তু করোনা ভাইরাসে এফেক্ট করার পরে ঝুঁকিটা বেড়ে যায়। আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বহুমুখী প্রোগ্রামের মাধ্যমে আমরা চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রাম রেঞ্জে একযোগে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বদলি করা হচ্ছে। ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে তিনি জানান, এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার ইস্যুতে কক্সবাজার এলাকায় প্রায় বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এ কারণে মাঝে মাঝেই পুলিশ কর্মকর্তাদের অদল বদল করা হয় বলেও জানান তিনি। টেকনাফ বর্ডারটা হলো আমাদের মায়ানমারের সঙ্গে আমাদের প্রতিনিয়তই কিছু না কিছু প্রবলেম আসছে। এখানে ধরেন 11 লক্ষ রোহিঙ্গা যারা নাকি জোরপূর্বক আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে মায়ানমার সরকার, তাদের নিয়ে একটা পরিস্থিতি রয়েছে। এইগুলি নিয়েই আমাদের কক্সবাজার, সেইখানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কিংবা হতে পারে আমরা চিন্তা করি, সেই জন্য এই বদলিগুলি সেই জন্যই হয়ে থাকে। রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে ওয়ালটনের কর্মকর্তা ও সংস্কৃতি কর্মী জাকারিয়া শুভর মৃত্যু ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের বোন বাদী হয়ে শুভ্রর স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই হত্যা না আত্মহত্যা তা পরিষ্কার হবে। তবে দাম্পত্য কলহের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে মাস্টার্স করে একই বিভাগের শিক্ষার্থীকে 1 বছর আগে বিয়ে করেন। থাকতেন মোহাম্মদপুর তাজমহল রোডের ভাড়া বাসায়, সেখানেই রহস্যজনক মৃত্যু হয় তার। ওদিকে শুভর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ করেছে শুভর বন্ধু ও সহপাঠীরা। পুলিশ বলেছে, শুভর স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাণোচ্ছল উদ্দীপ্ত একটা ছেলে, সে সবসময় আমাদের ইন্সপায়ার করত পজিটিভ থাকার এবং লড়াই করা, সংগ্রাম করা যে কোনো কষ্ট বা যুদ্ধের সামনে। এই ছেলে সুইসাইড করবে এটা কোনোভাবে আমরা মানতে পারিনি। তাদের বিয়েও বেশি দিন আগে হয় নাই এবং তাদের মধ্যে একটা দাম্পত্য কলহ ছিল। এই ঘটনা এটাও হইতে পারে বা অন্য কোনো ঘটনা হইতে পারে, তবে সেটা আমরা পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর আমরা তদন্ত করে বাকি বিষয়টি বলতে পারবো। বিশেষজ্ঞ হিসেবে গত 1 দশকে ইলিশের উৎপাদন বেড়েছে 3 গুণ, কিন্তু এই উৎপাদন নিয়ে তুষ্ট নন ইলিশ সংশ্লিষ্ট জনগোষ্ঠী। তারা বলছেন, আমাদের রূপালী অর্থনীতির অতি সামান্য অর্জিত হয়েছে। শুধু বন্ধের মৌসুম পুনর্বাসন ছাড়াও দৃষ্টি দেওয়ার অনেক জায়গা রয়েছে। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। ইলিশের প্রাপ্তি বাড়ছে ইলিশের আকার, বাড়ছে ইলিশ নিয়ে আফসোসও। বিশেষজ্ঞরা বলছেন, বহুমুখী উদ্যোগের ফলে বেড়েছে ইলিশের প্রাচুর্য। প্রথমত হলো যে জাটকা সংরক্ষণ, দ্বিতীয়ত অভয় আশ্রম বাস্তবায়ন করা, এবং সর্বোপরি আরেকটি পদক্ষেপ যুগান্তকারী ভূমিকা রেখেছে, সেটা হচ্ছে সাগরে গিয়ে যে 65 দিন তাদেরকে 20 মে থেকে 23 জুলাই নিশ্চিত নিরাপত্তা দেওয়া হয়, যে কারণে ইলিশের উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে একনেক সভায় অনুমোদন পেল ইলিশ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে 246 কোটি টাকার প্রকল্প। কিন্তু সাগর কিংবা নদীর জেলেদের ইলিশ সম্পদ নিয়ে যত স্বপ্ন, সঙ্গে রয়েছে তত সংকট ও দাবি। খালের মোহনাটা ও জায়গায় চর পড়া থাকলে তো আর ঢোকার মতো কোনো কায়দা দেয় না, কোনো জেলে ঢুকতে পারে না, বিদায় এটা বাতিল দরকার। 1 নম্বর দাবি হলো যে ট্রলিং জাহাজ তাদের নির্দিষ্ট সীমারেখায় মাছ ধরার জন্য। অনেকেরই বউ সালবাল বিধবা হয়, আমরাও জীবন হারাই। সেই জন্য যদি সরকার একটু পদক্ষেপ নিত, আমাদের জীবন বিমা করলে আমরা একটু সুখে থাকতে পারি। ভারতের জেলেরা তারা বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস অবরোধ পালন করে, আমরা করি জ্যৈষ্ঠ আষাঢ়, এবং শতে শতে ট্রলার ফিশিং করে চলে যায় তাদের দেশে। ইন্ডিয়ার সাথে আমাদের অবরোধটা অ্যাড করে দেওয়া হোক। এই প্রসঙ্গে নানান বক্তব্য রয়েছে ইলিশ গবেষকদের। আমাদের জেলেরা নিবৃত থাকে, অথচ ভারতীয় জেলেরা এটি ধরে নিয়ে যায়, যেটা একেবারেই ঠিক নয়। উভয় দেশের এই কর্মকাণ্ডটি সমন্বিত উপায়ে হওয়া প্রয়োজন বলে মনে করি। এদিকে মৌসুমে নদী এবং সাগরে ইলিশ প্রাপ্তির হেরফেরের কারণও বের করেছেন তারা। রয়েছে বড় উদ্বেগের কারণ। আমাদের দেশের অধিকাংশ প্রধান নদ নদী তীব্র নাব্যতা সংকটে ভুগছে। একই সঙ্গে ক্ষেত্র বিশেষে কিছু কিছু অঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন সহ নানা ধরনের দূষণ। আরেকটি বিষয় কাজ করছে, সেটি হচ্ছে যে সাগর মুখ থেকে তারা যে
পানির গভীরতা উঠে চলে আসবে স্রোতের বিরুদ্ধে, সেখানে কারেন্ট জাল সহ বেহুন্দি জাল সহ নানা ধরনের বাধার সম্মুখীন তারা হচ্ছে। এদিকে বিশাল এবং বর্ধিত সমুদ্র সীমা ইলিশ নিয়ে অনেক বড় স্বপ্ন দেখার সুযোগ রয়েছে। ব্লু ইকোনমির বড় সম্ভাবনার জায়গাটিও দেখাতে পারে ইলিশ, কিন্তু এ নিয়ে আমরা কতটুকু অগ্রসর, প্রশ্ন সেখানেও। দূষণ আমাদের বঙ্গোপসাগরে মোটামুটি একটি খারাপ সমস্যা। কাজেই যত দিন যাচ্ছে আমাদের সমুদ্রে দূষণের মাত্রা বাড়ছে। এটা এককভাবে শুধু ইলিশকে নয়, আমাদের সমগ্র মৎস্য সম্পদকে, সামুদ্রিক মৎস্য সম্পদকে এফেক্ট করবে। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সময় হলো অশোক লীলান্ড ইফাত অটোজ বিরতি নেবার। আর অভিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের 26 জন কর্মকর্তা ও সদস্যদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া চলছে। রাজধানীর মিরপুরে ট্রাফিক বিভাগের কার্যালয় উদ্বোধন করে ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও অনেক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি জসিমউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, নারী ও শিশুদের সেবা দিতে ডিএমপির সব থানায় আলাদা ডেস্ক খোলা হয়েছে। এর আগে ভবনের ফলক উন্মোচন, পায়রা উড়ানো ও কেক কেটে কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই 26 জনকে চাকরিচ্যুত করলেই কিন্তু একটা টনক নড়ে যাবে, যে পরবর্তী বাকিদের জন্য ক্লিয়ার মেসেজ যে আমরা কাউকে ছাড় দিব না। ব্যাপক একটা তোলপাড় শুরু হয়ে গেছে। যাদের অল্প কিছু অভ্যাস ছিল অনেকেই বাই দিস টাইম ভালো হয়ে গেছে এবং অনেকেই কিন্তু এই রাস্তা থেকে ফিরে আসছে। এবং প্রতিনিয়ত প্রতি মাসে যেখানে আমরা পাচ্ছি যে আমাদের পুলিশ সদস্য কোথাও টাকা নিতে গেছে, কোথাও মাদক ব্যবসাকে সহযোগিতা করেছে, সরাসরি আমরা মামলা নিয়ে অ্যারেস্ট করছি। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। এবারও বাংলাদেশি ইমিগ্রেন্ট ডে পালন করেছেন নিউ ইয়র্কের অভিবাসী বাংলাদেশিরা। মুক্তধারা ফাউন্ডেশনের ভার্চুয়াল বাংলা বইমেলার 8ম দিনের বেশিরভাগ জুড়েই ছিল ইমিগ্রেন্ট ডে নিয়ে আলোচনা। বিস্তারিত মাহমুদুল হক সোহাগের রিপোর্টে। আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। 1974 সালের 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণের 45 বছর পর 2019 সালে নিউ ইয়র্ক স্টেট সিনেট আইন পরিষদ এই দিনটিকে বাংলাদেশি ইমিগ্রেন্ট ডে হিসেবে ঘোষণা করে। Resolution that is important to the Bangladeshi community, and also I'll take this quick opportunity to speak on another resolution honoring International Mother Language Day. এবারও দ্বিতীয়বারের মতো দিবসটি উদযাপন করেন অভিবাসী বাংলাদেশি সহ অন্যরা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ভার্চুয়াল বাংলা বইমেলার 8ম দিনের বেশিরভাগ জুড়েই ছিল ইমিগ্রেন্ট ডে নিয়ে অনুষ্ঠানমালা। 25 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় রাত 9টায় দিবসটি নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয়। এক ভার্চুয়াল আলোচনায় কংগ্রেসম্যান গ্রেস ম্যাং ও সিনেটর জন লু ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন এতে যোগ দেন। আজকে আমরা এই 46 বছর পূর্তি হয়েছে আমাদের বঙ্গবন্ধুর 25শে সেপ্টেম্বর জাতীয় ইউএনএ জেনারেল অ্যাসেম্বলিতে বক্তৃতার। আজকে সকালবেলা, এখন আমাদের রাত, সকালবেলা আমরা এই 25শে সেপ্টেম্বরটা উদযাপন উপলক্ষে বাংলাদেশে আমাদের ফরেন সার্ভিস একাডেমি আমরা নতুন বিল্ডিং উদ্বোধন করি। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, বহুজাতিক ভাষাভাষীদের মধ্যে বাংলাদেশিরা আমেরিকার সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশিরা তাদের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস দিয়ে আমেরিকাকে সমৃদ্ধ করছে বলেও মন্তব্য তার। মাহমুদুল হক সোহাগ, চ্যানেল আই। এ পর্যায়ে নিটল টাটা বিশেষ সংবাদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী আজ। বাংলার শিক্ষা ব্যবস্থা এবং বাঙালি সমাজে প্রগতিশীল সংস্কারে বিদ্যাসাগরের অবদান অবিস্মরণীয়। একদিকে যেমন আধুনিক বাংলা ভাষার রূপকার, তেমনি বাল্যবিবাহ রোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন তিনি। বিদ্যাসাগরের জীবন নিয়ে নাফিস ইফতেখারের রিপোর্ট। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তবে বাঙালির কাছে বিদ্যাসাগর নামেই বেশি পরিচিত।
লেখক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 সালে অবিভক্ত ভারতের মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। 5 বছর বয়সে পাঠশালায় বিদ্যাসাগরের পড়াশোনা শুরু। 8 বছর বয়সে বাবার সঙ্গে হেঁটে কলকাতা যান এবং সংস্কৃত কলেজে 12 বছর অধ্যয়ন করেন। ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত ও জ্যোতিষশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। তখন থেকেই বিদ্যাসাগর উপাধি তার সঙ্গী। পড়ালেখা শেষে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক পদে যোগ দেন। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করেছিলেন। বাংলা ভাষাকে যুক্তিগ্রাহ্য ও সকলের বোধগম্য করে তুলেছিলেন। বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার। তিনি জনপ্রিয় শিশু পাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ এবং সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে অনেক গুরুত্বপূর্ণ বই বাংলায় অনুবাদ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে বর্ণপরিচয়, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমুদী। অনুবাদ সাহিত্যের মধ্যে আছে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস। বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ, বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা, নারী শিক্ষায় বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার একক সংগ্রামের ফলেই 1856 সালে ব্রিটিশ সরকার ভারতবর্ষে বিধবা বিবাহ আইন প্রবর্তন করে। বাংলায় নারী শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1891 সালের 29 জুলাই বিদ্যাসাগর কলকাতায় প্রয়াত হন। বাংলার সমাজ, সংস্কৃতি, শিক্ষার ইতিহাসে চিরকালের এক উজ্জ্বল নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজও বাঙালি সমাজে বিদ্যাসাগর অব্যাহতভাবে প্রাসঙ্গিক। নাফিস ইফতেখার, চ্যানেল আই। জানাবো কৃষি সংবাদ। শ্রমিক সংকট ও উৎপাদন খরচ কমাতে কুষ্টিয়ার বীরপুরের রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে ধানের চারা রোপণ করছেন কৃষক। প্রতি বিঘায় অর্থ সাশ্রয় হচ্ছে 2000 টাকা। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কৃষক জানান, শ্রমিক দিয়ে ধানের চারা রোপণ করতে প্রতি বিঘায় খরচ 2000 থেকে 2500 টাকা। সেখানে ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণে খরচ বিঘা প্রতি 500 টাকা। এই মেশিন দিয়ে ধান লাগালে যেমন অল্প সময়ে লাগানো খুব দ্রুত হয়ে যাবে এবং খরচটা কম। 1 বিঘা জমি লাগাতে আমার 2500 টাকা খরচ হতো, তাতে আমি তার অর্ধেক জমি লাগাতে খরচ হচ্ছে আমার 1200 টাকা। যান্ত্রিক উপায়ে ধানের চারা রোপণ এ সময় একটি কার্যকর পদ্ধতি। 1 বিঘা জমিতে হাতে লেবারে ধান লাগাইতে আমাদের খরচ হয় সেখানে 2500 টাকা, আর এখানে খরচ হয় 1 বিঘাতে 500 টাকা। ধান রোপণ ও কাটার মৌসুমে শ্রমিক সংকট নিরসনে কৃষি যন্ত্র কিনতে কৃষককে আর্থিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। নিঃসন্দেহে এটা কৃষকদের জন্য একটা খুবই লাভজনক এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিরপুর কুষ্টিয়া এটা সম্প্রসারণের জন্য সর্বতোভাবে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে একজন শ্রমিক দিনে 3 থেকে 4 একর জমিতে ধানের চারা রোপণ করতে পারেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সালের সাথে মিল রেখে খুলনায় 19,20,000 বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উপকূলের বেড়ি বাঁধ ও সুন্দরবন সংলগ্ন এলাকা সহ পুরো জেলায় লবণ সহিষ্ণু গাছ রোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থাকেও বৃক্ষরোপণে যুক্ত করা হয়েছে। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় গ্রিনবেল ফেজ 2 প্রকল্পের আওতায় খুলনায় সবুজায়নের এই কর্মসূচি জলবায়ু পরিবর্তন বিবেচনায় নিয়ে উপকূলীয় এলাকার লবণ সহিষ্ণু জাত নির্বাচন করে বেড়িবাঁধ রক্ষাকারী বৃক্ষরোপণ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে। স্ট্যাবিলিটি যেমন ইনশিওর করবে, তাতে সরকারের এই গ্রিন বাংলাদেশ প্রকল্পেও আমি মনে করি কন্ট্রিবিউট করবে। চারা রোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। মুজিব বর্ষে জাতির পিতার জন্মবর্ষের সাথে সমন্বয় রেখে আমরা এই 19,20,000 গাছ রোপণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই গাছগুলি যাতে সুন্দরবন উপকূলীয় অঞ্চলে বেশি আমরা লাগাবো। প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি গাছ লাগানো হচ্ছে, কিন্তু গাছকে লাগানো
হলেই বড় কথা না, গাছ লাগানোর জন্য এবং গাছ রক্ষা করার মানে সম্পদে পরিণত করতে হলে তার যত্ন করে গাছকে সুন্দর করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মসন ছিল 1920 সাল। তার সাথে মিল রেখে এই মুজিব বর্ষে খুলনায় 19,20,000 বৃক্ষরোপণের এই মহা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 2 দফায় 19,20,000 দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। যাওয়া যাক পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদে। ফ্রান্সের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পুজো ব্র্যান্ডের 210 বছর পূর্ণ হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ শেখ গাড়িটির পরিবেশক আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এজি মোটরস গ্রাহকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে ক্রেতাদের জন্য 6 বছরের অথবা 60,000 কিলোমিটার পর্যন্ত বিক্রয়োত্তর সেবা প্রদানের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অফারের অটো লোন পার্টনার 5টি বেসরকারি ব্যাংক। আগামী 1 মাস পর্যন্ত গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, সময় হলে আবারও অশোক লীলান্ড ইফাত অটোস বিরতি নেবেন, আর বিরতির পরে আরো যা থাকছে জানাবো ইভেলি খেলার খবর। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত এখনো ঝুলে আছে, তবে সফর নিয়ে 2 বোর্ডের